গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করছি ভালো আছো। চলো, অনেক তো বেড়ানো হলো, আবার নিজের সংসারে ঢোকা যাক। তো গেছিলাম 4টে দিন ধরে বেড়াতে। গেছিলাম বাংলাদেশের অনেক কাছে, মানে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডারের কাছে ননদের বাড়ি। তো সেখানেই গেছিলাম। 4টে দিন খুব ভালোই কাটলো। প্রথমে গরমের জন্য যেতে চাইনি, কিন্তু গিয়ে খুব ভালো কেটেছে দিনটা। 4টে দিন কীভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। যেহেতু বড় বড় দুটো মেয়ে ছিল আমার, তাই মামি আর ভাগ্নিদের সম্পর্ক যেহেতু খুব ভালো, তো তাই আনন্দ করে দিনগুলো কেটে গেছে। গেছিলাম অনেক জায়গায় ঘুরতে। তারপর আমাদের যারা রক্ষা করে, মানে আর্মি, বিএসএফ, তো তাদের সাথে দেখা করতে। তো দিনগুলো খুব ভালো কেটেছিল। তো সেই ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কারণ সেগুলো হচ্ছে নিষিদ্ধ। আমরা সচরাচর আর্মিদের ভিডিও আমরা পোস্ট করতে পারি না, কারণ তারাও একটা চাকরি করে এবং আমাদের যেহেতু দেশ রক্ষা করছে, তো এটুকু আমাদেরকে মেনটেন করতেই হবে। তাদের সেফটিটা, আমাদের সেফটি তারা দেখছে, তাদের সেফটিও আমাদের ভাবতে হবে। তো তাই আমি গিয়ে সেখানে প্রথমে বলেছিলাম যে আমি কি ভিডিও করতে পারি। তো আমাকে বলেছিল ভিডিও করো, কিন্তু সেটাকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যাবে না। তো আমি বললাম ঠিক আছে, চলো, বিশ্বাসটাই নয় থেকে যাক, আমি ভিডিওই করব না, দরকারই নেই কোনো ভিডিও করার। আমি বলেছিলাম ঠিক আছে, ছেড়ে দাও, আপনাদের সাথে দেখা করতে এসেছি, দেখা করেছি, এটাই অনেক, আমার কোনো ভিডিও দরকার নেই। তো তাই আর ভিডিও করিনি। তো খুব সুন্দর দিন কাটছিল। তারপর যখন কাল বিকেলে বাড়ি এসেছি। বাড়ি এসে তো আমার দেখে মাথা গরম, কারণ প্রচুর নোংরা। এগুলোকে আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো সেদিন আর কিছু করিনি। পরের দিন সকালবেলা, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে যা যা কাজ থাকে সংসারের, সেগুলো সব করে নিলাম। নিয়ে আমি লেগে গেলাম আমার সংসারের সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে। শাশুড়ি মার যেহেতু শরীর সেরকম একটা ভালো যায় না, তাই ওনাকে আমি বেশি একটা চাপ দিই না। যেটুকু পারে সেটুকু করে, না পারলে না করে। আমি বলেই দিয়েছি, যেটুকু পারবে সেটুকু করবে, না পারলে কোনো কিছু করার দরকার নেই। তো উনি যেহেতু ঘরটরগুলো মুছতে পারে না, তো তার জন্য আমি বলেছি মুছতে হবে না, আমি এসেই মুছবো। তো 4 দিন পর আজকে আমি আমার ঘর মুছছি। বুঝতেই পারছো কী পরিমাণে ধুলো হতে পারে। মোটামুটি আমার এই বালতি, যে বালতিটা দেখতে পাচ্ছ, এই বালতি 7 বালতি জল আমার ফেলতে হয়েছে। মানে এতটা পরিমাণে ধুলো হয়েছে, প্রচণ্ড পরিমাণে ধুলো হয়েছে। যেহেতু দক্ষিণ দিকে ঘর, প্রচণ্ড পরিমাণে হাওয়া হয়, আর তারপরে বালিমাটি। বুঝতে পারছো কেমন পরিমাণে ধুলো হতে পারে। তো সেগুলোই, ওদিকে জামাকাপড় কাচতে দিয়ে এসেছি, কারণ গেছিলাম 4টে দিন, সেখানে গিয়ে পড়েছি। সেই জামাকাপড়গুলো কেচে আবার তুলতে হবে। নতুন জামাকাপড়, সেগুলোকে কাচতে হবে, কেচে আবার তুলতে হবে। তার জন্য ওগুলোকেও ভিজিয়ে দিলাম। আর মাকে বললাম তুমি আমাকে শুধু বাসন কটা মেজে দাও, তাহলে আমার একটু হেল্প হবে। তো মা বললো ঠিক আছে, আমি তোমাকে বাসন মেজে দিচ্ছি, তুমি এদিকের কাজগুলো করে নাও। তারপর মা গেছিলো ওদিকে বাসন মাজতে, আর এদিকে আমি ঘরটরগুলো সব মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরে এদিকে আমি উঠোনটাকে ঝাড় দেবো। উঠোনটাকে ঝাড় দিতে গিয়ে তোমরা বুঝতে পারবে যে আমার ঘরে কি পরিমাণে ধুলো ঢোকে। বুঝতে পারবে তোমরা কি পরিমাণে ধুলো ঢোকে, মানে। আর তারপরে রোদও ভীষণ পড়েছিল। আমি আর পারছিলাম না বলে ঘুমটা টেনে নিলাম। টেনে আমি এদিকে উঠোনটাকে মানে কি বলে, ঝাড় দিয়ে নিলাম। কথা বলতে আমার খুব বেঁধে যায়, তো সরি, একটু মানিয়ে নিও। আর এই দেখো ধুলোগুলো আমি ঝাড় দিয়ে ওদিকে ফেলছি, আর ধুলোগুলো সব আমার মুখের সাথে, আমার বাড়ির থেকে। কী আর বলবো। এদিকে জামা কাপড়গুলো কেচে নিলাম। নেওয়ার পরে এগুলো গেছিলাম আমার জায়ের বাড়িতে নাড়তে। তো ওদের যেহেতু সব কিছু নেড়ে তোলা হয়ে যাচ্ছিলো, আর আমি তখন গেছিলাম নাড়তে, তাই পুরো দড়িটাই ফাঁকা পেয়েছিলাম। তো নিজের জামা কাপড়গুলো সব নেড়ে দিয়েছিলাম, আর সেগুলোকে আবার বিকেলবেলায় তুলে নিয়ে আসবো। যেহেতু ওদের উঠোনটায় কোনো গাছপালা নেই, পুরো টানা রোদ লাগে, খুব সুন্দর সহজেই শুকিয়ে যায়। 2-3 বার করে উল্টে দিয়ে আসি, শুকিয়ে যায় সুন্দর। তো সেখানেই তাড়াতাড়ি করে সেগুলো করে নিচ্ছিলাম। তা দিদিকে ডাকলাম, তো দিদি বোধহয় শুয়েছিল। যেহেতু আমি গেছিলাম 12:30টার দিকে আমি জামা কাপড় নাড়তে, তো সব কাজকর্ম করে, তো দিদি সেটা শুনতে পায়নি। তো তার জন্য আর কোনো উত্তর আসেনি। তো তারপরে আমি এগুলো সব কিছু তাড়াতাড়ি করে নেড়ে টেড়ে দিয়ে আমি এদিকে বাড়ি চলে আসবো। সব জামাকাপড়গুলো মেয়ের আমার দিয়ে, আর জানোই তো বাচ্চা কাচ্চা থাকলে কত পরিমাণে জামাকাপড় হয়। তো সেই জামাকাপড়, অনেক জামাকাপড় হয়েছিল, সেগুলো আস্তে ধীরে। তারপরে আবার ওই বাড়িতে গিয়ে, মানে ননদের বাড়িতে গিয়ে একটু বমি করেছিল, সেখানেও ধুয়ে দিয়েছি। তারপরে বাড়িতে এসে আবার করে ধুয়ে দিলাম। তো এই যে আমি ওদিকে ধুয়ে টুয়ে আমি চলে এসেছি। আর আসার পরে দেখছি প্রচণ্ড পরিমাণে ধুলো হচ্ছে। তো তারপর আমি আবার উঠোনটা ঝাড় দেওয়ার পর আমি আবার একটুখানি জল দিয়ে উঠোনটাকে একটু ভিজিয়ে রাখলাম, যাতে ধুলোটা একটুখানি মজে।
তার জন্য একটুখানি উঠোনে জল দিয়ে দিলাম। উঠোনে জল দেওয়ার পর ভাবলাম উঠোনে দিয়েছি, এবার একটু রাস্তাটায় দেওয়া যাক। প্রচণ্ড, আর দেখো কী পরিমাণে টেনে যাচ্ছে, মানে রোদের তাপ ঠিক কতটা। এদিকে উঠোনে আমার জল দেওয়া হয়ে গেল। তারপর আমি এদিকে চলে এসেছিলাম রাস্তায় জল দিতে। রাস্তাটাতেও প্রচণ্ড পরিমাণে ধুলো হয়, তো সেই রাস্তাটাতেও জল দিয়ে দিয়েছি, কারণ অটো, টোটো, ভ্যান সব কিছুই মোটামুটি যায় এই রাস্তা দিয়ে, তো তার জন্য রাস্তাতেও জল দিয়ে নিলাম। এইদিকে আমার মেয়ে যেই দেখেছে আমি এখানে ক্যামেরাটা নিয়ে এসেছি, আমার মেয়েও একটুখানি ক্যামেরাতে এইসব ওনার কি বলবো এগুলো সব করছিল। তারপর বাড়িতে আরও কিছু জামাকাপড় ছিল, যেগুলো যেহেতু দিদিরাও স্নান টান করে নাড়বে, তার জন্য কিছুটা জায়গা ওদের জন্য রেখে এসেছি। আর এই যে বাদবাকি যে জামাকাপড়গুলো ছিল সেগুলো আমি আমার বাড়িতেই নেড়ে দিয়েছি। আর যেহেতু 4 দিন বাড়ি ছিলাম না, হালখাতা ছিল আমাদের কালকে, তো আমার শাশুড়ি মা এবং আমার বর দুজনেই হালখাতার মিষ্টি রেখে দিয়েছিল আমাদের জন্য ফ্রিজে, যে আমরা এসে খাবো। তো এখানে মিষ্টি খেতে বসতেই মানে মিষ্টি খেতে খেতে আমাদের গাছ থেকে টপাস করে একটা আম পড়লো। তো মেয়েকে বললাম আমটা পেড়ে নিয়ে আসো। তারপর বিকেলবেলায় এই যে দুজনে মিলে একটু আড্ডা দিতে বসেছি। তো চলো টাটা।